ডিজিটাল খবরের কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান। আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ আসবে সরাসরি আপনার টিভিতে, আপনার মোবাইলে। TV9 বাংলা টাইমস। আর শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলনের 500 দিন, নিজেদের প্রতীকী চাবুকের ঘা, মুখে কালি মেখে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের। মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আন্দোলনে অনর 2014 সালে টেট পাশেরা। আন্দোলনের বছর পার, নিয়োগ হবে কবে, উঠছে প্রশ্ন। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার আরও 2। সঞ্জয় মণ্ডল এবং আলী হোসেন ঘরামিকে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ। এই নিয়ে মোট গ্রেপ্তার হয়েছেন 4 জন। এখনও অধরা শাহজাহান কবে নাগাল পাবে পুলিশ, প্রশ্ন তুলছেন বিরোধীরা। বাড়িতে উদ্ধার টাকা নিয়ে সপ্তাহ পর মুখ খুললেন শঙ্কর আঢ্য। ফরেক্সের ব্যবসার কারণে টাকা থাকে বাড়িতে, টাকার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দাবি প্রাক্তন পুরপ্রধানের। বিআর সিং হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা বনগাঁ দাপুরের তৃণমূল নেতার। বিজেপি কর্মীদের উপর হামলা হলে বাড়িতে সিবিআই যাবে। মুর্শিদাবাদের সভা থেকে রাহুল সিনহার হুঁশিয়ারি নিয়ে বিতর্কের ঝড়। বিজেপির কথাতেই সিবিআই চলছে, প্রমাণ হলো, দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এটা রাহুল সিনহার ব্যক্তিগত মন্তব্য, সাফাই সুকান্তর। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল, ভোর থেকেই সাগরে ডুব, নিরাপত্তায় মোড়া সাগর তট। সিসিটিভি ড্রোনে নজরদারি, মোতায়েন পুলিশ, উপকূলরক্ষী বাহিনী, NDRF। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মকর স্নানের পুণ্যতিথি। লোকসভা নির্বাচনের আগে ফের পথে রাহুল গান্ধী। হিংসা কবলিত মণিপুর থেকে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। 14টি রাজ্য ঘুরে মার্চে শেষ হবে এই যাত্রা। মানুষের যন্ত্রণা, মনের কথা শুনব, ঘৃণা বিভেদ নয়, ঐক্যই পথ, বার্তা রাহুলের। ন্যায়যাত্রার শুরুর দিনই ধাক্কা খেল কংগ্রেস। হাত ছেড়ে শিবসেনা শিন্ডে শিবিরে যোগ দিলেন মিলিন্দ দেওরা। এরপরেই রাহুল গান্ধীকে খোঁচা বিজেপির। আগে দলের নেতাদের সঙ্গে ন্যায় করুন, টুইট অমিত মালব্যর। ফের ব্যারাকপুরের শিল্পাঞ্চলে দুষ্কৃতী হামলা, এবার ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টা। ব্যারাকপুর সদর বাজারে ভোজালি হাতে চড়াও দুষ্কৃতীরা। একজন ধরা পড়লেও বেপাত্তা মূল অভিযুক্ত সোনু ও তার দলবল। খাস কলকাতায় পুলিশকে মারধর, তারস্বরে বক্স বাজিয়ে পার্টি থামাতে গিয়ে আক্রান্ত এন্টালি থানার পুলিশ। মত্ত অবস্থায় পুলিশকে পেটানোর অভিযোগ, জখমে একাধিক পুলিশকর্মী, গ্রেপ্তার 2। যে কথা বলছিলাম, ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এই রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। জিনা হারাম করে দেব, তপ্ত ভাঙড়ে এবার হুঁশিয়ারি শওকত মোল্লার। কলকাতা পুলিশের আওতায় আসার পরও গত কয়েকদিনে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। এবার সেই ভাঙড়ে দাঁড়িয়েই শওকতের হুঁশিয়ারি নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে। মকর সংক্রান্তিতে অজয় নদের তীরে জয়দেব কেঁদুলি মেলা। পুণ্যার্থীদের ভিড়, নিরাপত্তায় জোর দিয়েছে প্রশাসন। নজরদারিতে 200-র বেশি সিসিটিভি তৈরি পুলিশ। ভোর থেকেই শুরু হয়েছে পুণ্য স্নান। সাঁকরাইলে গাঁজা উদ্ধার ঘিরে তুঙ্গে তৃণমূল বিজেপি চাপানুতোর। বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে 26 কেজি গাঁজা উদ্ধার। NDPS আদালতে মামলা শুনানি, ধৃত 3 জনের একদিনের জেল হেফাজত। এবার চোখ রাখবো দেশের খবরে। 15ই মার্চের মধ্যেই মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিক ভারত। রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু চীন থেকে ফেরার পর এবার সিদ্ধান্ত মালদ্বীপ সরকারের। রবিবারই 2 দেশের আধিকারিকদের মধ্যে বৈঠক হয়েছে, এমনটাই সূত্রের খবর। সেখানেই 15ই মার্চের ডেডলাইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফের অস্বস্তিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং 3 জন সাংবাদিককে 4 লক্ষ মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ ট্রাম্পকে। লোকসভা ভোটের আগে বিহার সরকারের মাস্টার স্ট্রোক, অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ বিহার সরকারের। চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মীর মান্যতা, 70 দিনের মধ্যে 2 লক্ষের বেশি শিক্ষকের স্থায়ীকরণ, ঘোষণা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। সকালের প্রথম খবর, আজ মকর সংক্রান্তির পুণ্যতিথি, সরগরম গঙ্গাসাগর। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সাগর তটে। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই চলছে শাহী স্নান। গত রাত থেকেই শুরু হয়েছে মকর স্নান। আজ মধ্যরাত পর্যন্ত চলবে এবারের এই শাহী স্নান। পুণ্যার্থীদের আগমনে জমজমাট মেলা প্রাঙ্গণ, আমরা ছবি দেখাচ্ছি। 6টি স্নানঘাট কানায় কানায় পূর্ণ রয়েছে সাগর তটে। গঙ্গা বন্দনা চলছে। জেলা প্রশাসনের হিসেবে গতকাল বিকেল পর্যন্ত 65 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে মেলাতে। এবারে ভিড় সর্বকালীন রেকর্ড হতে চলেছে, এমনটাই অনুমান করছে প্রশাসন। গঙ্গাসাগরের নিরাপত্তার বজ্র আটুনি। সাগরে টহল দিচ্ছে ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী, NDRF এর স্পিডবোট। 14,000 পুলিশ কর্মী এবং প্রায় 2,500 সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হয়েছে। ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ধর্নার বয়স বাড়ছে, কিন্তু চাকরি কোথায় জুটছে। এবার 500 দিনে পড়ল প্রাথমিক চাকরি প্রার্থীদের আন্দোলন।
মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আন্দোলনে অনড় রয়েছেন 2014 সালে টেট পাসরা। টেট পাসের পরেও প্যানেলে নাম নেই চাকরি প্রার্থীদের। SMS এর মাধ্যমে মধ্যরাতে নিয়োগের অভিযোগ করা হয়েছে। চাকরির দাবিতে অবস্থানে অনড় 2014 সালে টেট উত্তীর্ণরা। মুখে কালি মেখে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। গতকাল সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। আমাদের চোখের জল শুকিয়ে গেছে, রক্ত চুষে নিচ্ছে সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদের এটা প্রতিবাদ। এই চাবুকটা যেটা দেখছেন, এই চাবুকের আঘাতটা সরকারের চাবুকের আঘাত, যেটা দেখা যায় না। আজ 10টা বছর আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমাদের নিয়োগটা কবে হবে? মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সব দেখেও চুপ করছে এবং নাটক করছে। এর কারণ শুধুমাত্র আপনি বলতে পারেন আর কতদিন অপেক্ষা করতে হবে? শুধুমাত্র শিক্ষার জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। গতকাল এই ছবি ধরা পড়েছে শহর কলকাতায়। তারপরে বেশ কয়েকটা রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কে কি বলেছেন পরপর শোনাবো। বাংলাতে কোনো সদিচ্ছাই নেই এবং সেখানে সব কিছুতেই কাটমানি। যে টাকা দেবে মানে ফ্যালো করি মাখো তেল, আর ফ্যালো করি মাখো তেল করলে যে প্রকৃত যারা চাকরির যোগ্য, সে অস্থায়ী হোক আর স্থায়ী হোক, তারা বাদ যাবে। আর সেটা দিনের পর দিন বাংলা করে আসছে। এটা 14 তলায় যে সম্রাজ্ঞী বসে আছে তার গালে সপাটে চট। আগে আমাদের এই রাজ্যে এবং গোটা দেশে উদাহরণ করতে যে বাংলায় সম্ভব, বিহারে কেন নয়? অনেক বাঙালি আছে যারা এসব মিথ্যা গর্ব নিয়ে থাকে এখনো। কিন্তু আজকে দাঁড়িয়ে তোমরা প্রশ্নের মধ্যে বিহারের উদাহরণ দিচ্ছ। তাহলে বিহারে যদি শিক্ষক নিয়োগ হতে পারে, অস্থায়ীদেরকে যদি শূন্য পদে পার্মানেন্ট করতে পারে, একটা কলমের একটা সিদ্ধান্তে আমাদের মুখ্যমন্ত্রী পারেন না? কোনো কোর্ট, কোনো হাইকোর্ট, কোনো ইডি, কোনো সিবিআই, কোনো ধর্না, কোনো মিছিল লাগে না। যদি মুখ্যমন্ত্রী চোরদের পাহারা না দিয়ে এই দেশের এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, শিক্ষিত ছেলে মেয়েদের যারা শিক্ষক হতে পারত, তাদের অধিকারটাকে ফিরিয়ে দিতেন। সরকারের সদিচ্ছা আছে, সেই কারণেই আলোচনা চলছে, সেই কারণেই জট খোলার চেষ্টা হচ্ছে। জটগুলো এত গুরুতর জট হয়ে আছে এবং সেখানে প্রতি পদক্ষেপে রয়েছে, প্রতি পদক্ষেপে আইনি বাধা রয়েছে। সেগুলিকে ক্লিয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব সেই জট খোলা যায় তার চেষ্টা চলছে। এদিকে সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরো 2। সন্দেশখালী কাণ্ডে 2 জনকে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ। ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে এখনো পর্যন্ত 4। ধৃত 2 জনের বাড়ি নেজার থানা এলাকায়। হামলার ঘটনায় 2 জনেই নেতৃত্ব দেন বলে অভিযোগ। হামলার 9 দিন হয়ে গেছে, এখনো অধরা শেখ শাহজাহান। চুনোপুটিদের গ্রেপ্তার করেই দায় রাখছে পুলিশ। উঠছে এমনই প্রশ্ন। শাহজাহান, মমতা ব্যানার্জি একমাত্র জানেন শাহজাহান কোথায় আছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দুজনে জানেন শাহজাহান কোথায় আছে। কাউকে বলতে ওনাদের জিজ্ঞেস করলে, মানে সিবিআই যদি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে উনিই বলতে পারবেন। কারণ উনি শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছেন 30% ভোটের জন্য। কারণ এখন যদি শেখ শাহজাহান ধরা পড়ে যায়, তাদের ওখান থেকে ওদের ভোট কেটে চলে যাবে, সেই জন্যই উনি লুকিয়ে রেখেছেন। এদিকে বাড়িতে উদ্ধার টাকা নিয়ে মুখ খুললেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শঙ্কর আঢ্য। তদন্তের স্বার্থে যা যা করার ইডি তা করছে। ফরেক্সের ব্যবসার কারণে বাড়িতে টাকা জমা থাকে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। রেশন দুর্নীতির তদন্তে সব রকম সাহায্য করা হচ্ছে দাবি করেছেন তিনি। আদালতে পেশের আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় শঙ্কর আঢ্যর। বিআর সিং হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয় বনগাঁর প্রাক্তন পুরপ্রধানের। আপনাদের এত টাকার যে ট্রানজাকশন হয়, এটা কি আপনার দল জানতো না? আপনাদের দল কি জানতো? সব ফরেক্সে এরকম হয়। আপনার দল জানতো? এর সঙ্গে দলের দল কি আপনার দাদা শেখ শাহজাহানকে চিনতেন? শাহজাহানকে কি চিনতেন? বিজেপি কর্মীদের উপর হামলা হলে বাড়িতে সিবিআই যাবে। সিবিআই তারায় অনেক তৃণমূল নেতাই এখন এলাকা ছাড়া। মুর্শিদাবাদের সভা থেকে রাহুল সিনহার হুঁশিয়ারিতে বিতর্কে ঝড় উঠেছে। বিজেপির কথাতেই সিবিআই চলছে, প্রমাণ হলো পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এটা রাহুল সিনহার ব্যক্তিগত মন্তব্য। সিবিআই কারো নির্দেশে চলে না, আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। তোপ সুকান্তর।
খুলে শুনে রাখুন, এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ 2 তারিখের রেজাল্ট ডিক্লিয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন, আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না। সিবিআই ধাক্কায়, সিবিআই তাড়ায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে। দেখুন, বক্তব্যের জায়গা হচ্ছে, এটা শুধু রাহুল সিনহা বলেননি, এই একই কথা বিজেপির একজন সাংসদ লোকসভায় দাঁড়িয়েও বলেছিলেন। যখন একজন বিরোধী সাংসদ প্রতিবাদ করছিলেন কোনো একটা ইস্যুতে, তখন তিনি দাঁড়িয়ে বলেছিলেন, চুপচাপ बैठ जा, तुम्हारे घर में भी ইডি চলা जाएगा। অর্থাৎ চুপচাপ বসে পড়ুন, নাহলে আপনার ঘরেও ইডি চলে যাবে। অর্থাৎ যে কোনো প্রতিবাদ আন্দোলনের বিরুদ্ধে ইডি যে তাদের অস্ত্র, সিবিআই যে তাদের অস্ত্র, সেটা বিজেপির সেই সাংসদ লোকসভাতে এবং আজকে রাহুল সিনহা এই ব্যাপারটা প্রমাণ করে দিচ্ছেন। না দেখুন, রাহুলদা যেটা বলেছেন, রাহুলদার বক্তব্য, রাহুলদা এই বিষয়ে আপনাদের ক্লারিফাই করবেন। সিবিআই বিজেপির কথাতেও যায় না, কংগ্রেসের কথাতেও যায় না, কারো কথাতে যায় না। সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা। এবং মনে রাখবেন, এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গের, কোনো তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না। প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে। এদিকে নাম না করে আইএসএফকে হুমকি শওকত মোল্লার। ভাঙড়ের প্রতিবাদ সভা থেকে আইএসএফকে নিশানা করেছেন শওকত মোল্লা। বেঁচে থাকা মুশকিল হবে, হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিরোধী শক্তি শূন্য করার ছক, পাল্টা জবাব দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে ওদের। ওদের বাঁচাতে কেউ পারবে না, এটুকু বাঁচাতে পারে এই নয়, বদ্রার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে করে বলে যাচ্ছি। তাতে যদি আমাদের আরো যদি 2টো খুন হবে, রক্ত ঝরবে, কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে 1 ইঞ্চি কম্প্রোমাইজ করব না, এটা একদম পরিষ্কার ভাবে আজ এখানে জানিয়ে দিয়ে গেলাম। তবে শওকত মোল্লা সাহেবদের সময় ঘনিয়ে এসেছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ঘোষিত উনি নটোরিয়াস ক্রিমিনাল। পোস্টপোল ভায়োলেন্সে যেভাবে হিংসা করেছে, আমরা একটাও ছাড়বো না। ওদের মুখ থেকে এই শব্দ ছাড়া আর কি পাওয়া যেতে পারে? জিনা হারাম করে দেওয়া মানে কি বলতে চাইছেন উনি? উনি কি ধমকি চুমকি দিচ্ছেন, আইন হাতে তুলে নিতে চাইছেন? পুলিশ চুনার বিধে কি সুমোটো করে ক্যালকাটা পুলিশ, সেটাও আমরা দেখার অপেক্ষা আছে। কিছু দুষ্কৃতী এলাকায় কোনো সমস্যা তৈরি করছিল, এটার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। এটা একজন সাংগঠনিক নেতা সেই এলাকায় যদি বারবার কোনো দুষ্কৃতী রাজনৈতিক মদতপুষ্ট এসে আপত্তিকর কাজ করেন, সেক্ষেত্রে কোনো মন্তব্য হয়ে থাকতে পারে। তার আগের গোটা বক্তব্যটা না জেনে আলাদা করে তো কোনো মন্তব্য করতে পারবো না। কিন্তু কেউ যদি এলাকাটাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, তো উনি নিশ্চয়ই সেই ধরনেরই একটা কোনো পাল্টা চাপের কথা বলেছেন। চলুন একটা ছবি দেখাই। মেদিনীপুর শহরে বুলডোজার চলেছে, ভাঙা পড়েছে পরপর দোকান, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাণ্ডব করা হয়েছে, অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। বিদ্যুতের লাইন কেটে দোকান ভাঙচুর করা হয়েছে, অভিযোগ করেছেন তারা। প্রমোটারের দিকেই আঙুল তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 3 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। মেদিনীপুরের দোকানে ভাঙচুর, রাজনৈতিক চাপানুতর সেখানে তৈরি হয়েছে। দোকান ভাঙচুর শাসকের মদতে হয়েছে, এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরপ্রধান স্বয়ং। আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে এসে আমাদেরকে চমকাচ্ছে এবং আমার দোকান, আমাদের পাশাপাশি 3-4টা দোকান ছিল, 4টা দোকান ভেঙে গুড়িয়ে দিচ্ছে। বাঁশ, লাঠি এবং টিন এসব নিয়ে এসেছিল, জায়গাটাকে বন্দুক, জায়গাটাকে নিয়ে জায়গাটাকে ঘিরে দেওয়ার জন্য, ভাড়াটিয়া আমরা একরকম ভাড়াটিয়াই ছিলাম। হ্যাঁ, মালিক পক্ষ আমাদের বা কোনোভাবে না জানিয়ে গাড়িটা করি। 2টো জেসিপি নিয়ে কিছু দুষ্কৃতকারী যাদের হাতে বন্দুক, এবং তারা এই দোকানগুলি ভেঙে দখল নেওয়ার চেষ্টা করছিল, যেটা মেদিনীপুর শহরের বুকে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আমরা প্রত্যেকেই এটা নিন্দা করছি এবং দোষীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করছি। সেই সাথে সাথে যে জেসিপি মেশিনগুলো এসেছিল এখানে ভাঙতে, তাদেরকেও যেন যেভাবে হোক গ্রেপ্তার করা হয়। কোনো পারমিশন ছাড়া জেসিপি এসে এখানে ভাঙাভাঙি করবে, এটাকেও কোনো বরদাস্ত করা যাবে না। জায়গাটি বরুণ সেন নামক একজনের ছিলেন, সঙ্গে ওনাদের সঙ্গে এনাদের
ডিসপুট দীর্ঘদিনের কাঞ্চনবাবু বা এনাদের, তো কোর্টের জায়গা কোর্টে হবে, বিচার্য বিষয় কোর্টের, কিন্তু এই গায়ের জোরি দাদাগিরি বা এই যে রাতের অন্ধকারের চোরের মতো, আমি তো বলবো এরা বীর পুরুষ নয়, এটা চোর। চোখ রাখবো দেশের খবরে। লোকসভা নির্বাচনের আগে বিহার সরকারের মাস্টার স্ট্রোক। বাংলায় দিনের পর দিন রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা। অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ বিহার সরকারের, চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মীর মান্যতা দেওয়া হয়েছে। বাংলায় যখন মানুষ গড়ার কারিগরেরা দিনের পর দিন নিয়োগের দাবিতে পথে বসে আছেন, আন্দোলন করছেন, তখন পশ্চিম রাজ্যে শিক্ষকদের হাল ফিরছে। প্রায় 3.5 লাখ অস্থায়ী শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা নীতিশ কুমার সরকারের। চুক্তিভিত্তিক শিক্ষক থেকে সরকারি কর্মীর মর্যাদা পেতে একটি পরীক্ষায় বসতে হবে। 3 বার এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার সুযোগ পাবেন প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক। এদিকে লোকসভা নির্বাচনের আগে ফের পথে রাহুল গান্ধী। মণিপুরের থৌবাল থেকে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। 14টি রাজ্য ঘুরে মার্চে শেষ হবে এই যাত্রা। সূচনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। মণিপুরে হিংসার পরও প্রধানমন্ত্রী না আসায় মোদীকে আক্রমণ করেন কংগ্রেস সাংসদ। রাহুলের কর্মসূচিকে বিধে বিজেপির কটাক্ষ, টুকরে গ্যাং আবার নাটক করতে নেমেছে। हम आपको अपनी मन की बात नहीं बताना चाहते हैं, हम आपकी मन की बात सुनना चाहते हैं, आपका दर्द समझना चाहते हैं और आपके साथ हिंदुस्तान का अगला जो विजन होगा, हिंसा का नहीं, नफरत का नहीं, मोनोपोलीज का नहीं, मगर हार्मोनियस, इक्विटेबल और भाईचारे का विजन हम आपके साथ मिलकर, आपकी आवाज सुनकर वो हम हिंदुस्तान के सामने रखने जा रहे हैं। আগের বারে করে কি লাভ হলো আমি জানি না, এখন সবাই অযোধ্যার দিকে যাচ্ছে, উনি মণিপুর যাচ্ছেন উল্টো দিকে, তো উল্টো গতি ওদের সেরকমই হবে। বুঝতে না পারলে পরিস্থিতি মানুষ বুঝাবে একদিন। এদিকে মালদ্বীপের মুইজ্জু সরকার সেনা সরাতে বলার পরেই বিবৃতি ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। বিবৃতিতে বলা হয়েছে মালদ্বীপে বিমান চলাচল করতে পারে এমন পরিস্থিতি বজায় রাখতে পারস্পরিক সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছে ভারত। ভারতকে সেনা প্রত্যাহারের নির্দেশ মালদ্বীপের। বেঁধে দেওয়া হয়েছে সময়ও। আগামী 15ই মার্চের মধ্যে ভারতীয় সেনাকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ মালদ্বীপের প্রেসিডেন্টের। চোখ রাখবো খেলার খবরে। কলিঙ্গ সুপার কাপে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে নাটকীয় জয় মোহনবাগানের। ম্যাচের মাত্র 7 মিনিটেই ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল এবং গোলকিপার আশ আনোয়ারের ভুলে গোল খায় মোহনবাগান। ম্যাচের শেষ দিকে জেরেমির আত্মঘাতী গোলের সমতায় ফেরে সবুজ মেরুন ব্রিগেড। সুপার কাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচেও জয় পেল ইস্টবেঙ্গল। শ্রীনিধি ডেকানকে 2-1 গোলে হারিয়েছে ক্লেটনরা। লাল হলুদের হয়ে গোল মাহের এবং টোরোর। জিতলেও গোল খাওয়ার রোগ সারেনি লাল হলুদ ব্রিগেডের। প্রথমার্ধেই 2-0 এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের শেষ মুহূর্তে ছোট্ট ভুলে পেনাল্টি থেকে গোল খায় লাল হলুদ।